নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। জরুরি অবস্থার সময় আতঙ্কের পরিবেশ ছিল ত্রিপুরায়। ধূলিসাৎ হয়ে গিয়েছিল মানুষের মৌলিক অধিকার। সংবিধান হত্যা দিবস পালনের অনুষ্ঠানে এইভাবে নিজের স্মৃতিচারণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 1975 সালের 25 জুন ইতিহাসের এক অন্ধকার দশায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় গণতন্ত্রের জরুরি অবস্থা জারির মাধ্যমে সংবিধান ও নাগরিক অধিকার হত্যা করা হয়েছিল। ওই দিন রক্তাক্ত হয়েছিল ভারতের সংবিধানের আত্মা। জরুরি অবস্থার সময় আতঙ্কের পরিবেশ ছিল ত্রিপুরায়। মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি নামে ধূলিসাৎ করা হয়েছিল মানুষের মৌলিক অধিকার। বুধবার সংবিধান হত্যা দিবস 2025-এর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরকম ভাবেই স্মৃতিচারণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। মানে একটা বিভীষিকাময় অবস্থা। এখানে শ্রোতারঞ্জনদার মতো এরকম অনেক ব্যক্তি আমি যাদেরকে ব্যক্তিগতভাবেও চিনতাম। একটা আতঙ্কের পরিবেশ ছিল ত্রিপুরাতে। কখন যে কাকে ধরে নিয়ে যাবে। আর মিসা এখানে আমাদের ডিজি সাহেব বলেছেন যে মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট কিভাবে প্রয়োগ করা হতো। ভয় দেখাতে হতো, পয়সা চাওয়া হতো, এবং পেছনের দরজা দিয়ে যদি পয়সা না দেওয়া হয়, যারা ইভেন ওনাদের দলেরই ব্যক্তিকে মিসাতে আটক করা হয়েছিল তৎকালীন সময়ে। অবর্ণনীয় কাহিনী। কোথায় কি হবে, কখন কে অ্যারেস্ট হবে। বহু লোক ত্রিপুরা ছেড়ে পালিয়ে কলকাতায় পর্যন্ত চলে গেছে। এই ইমার্জেন্সি আজকের যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কথা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস ধূলিসাৎ করেছিল তৎকালীন সময়ে। সংবিধানকে রক্ষা করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2018 সালে বিজেপির বিদায় হবে বলে ঘরে বসে স্বপ্ন দেখছেন অনেকে বলে বিরোধীদের তীব্র ভাষায় এদিন আক্রমণও করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে বলে আইন নেই, আইন শৃঙ্খলা নেই। প্রায়শই দেখি আর কিছু না, প্রেস কনফারেন্স ডেকে বসবে, ঘরের ভিতরেই বসবে। মানুষের তো অ্যাকসেপ্টেন্স নেই, গণতন্ত্র নেই। আমরা নাকি গতকালই আমি দেখছিলাম 2028-এ বিজেপির বিদায়। বললাম স্বপ্ন দেখে নাকি, স্বপ্ন দেখে নাকি আমি বুঝতেই পারছি না। আমি দেখে আমি বললাম আমার দুঃখ হয় ওনাদের জন্য। তাও কি ঘরের ভিতর বসে, যান বাইরে গিয়ে এখানে 1 লাখ 2 লাখ লোকের সামনে আপনি বলুন, তাহলে বোঝা যেত না যে মানুষ আপনাদের কথা শুনছে। সাংবাদিকদের কাছে বলে, আর কিছু লোক আছে আমি বলবো ওয়ার্ড অফ ব্যাড মাউথ, ওয়ার্ড অফ ব্যাড মাউথ। আবার আমি যদি আরেকটু সামনে যাই, ব্যাড ওয়ার্ডস অফ ব্যাড মাউথ। যখন যা খুশি, যাকে নিয়ে যা বলার, মানে যেহেতু মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে না, আমি যাতে মানুষের অ্যাট্রাকশন পেতে পারি, কিছু একটা অদ্ভুত একটা কিছু করতে হবে। তবে মানুষ, আমার যে সাংবাদিক বন্ধুরা আছে তারা জানবে এবং আমাদেরকেও জিজ্ঞেস করবে, তাহলেই উনি একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকবে। এই হচ্ছে ওদের রাজনীতি। আমরা ত্রিপুরাতে অদ্ভুত আমরা এই কাহিনী দেখেছি। আমরা ভাগ্যবান যে এইরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতো। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975 সালের 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকে তুলে ধরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। যদিও পরবর্তীকালে এই জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয় নানা বিতর্ক। 1975 সালের এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংবিধান হত্যা দিবস পালনের উদ্দেশ্য হলো 25শে জুন তারিখে ভারতে জরুরি অবস্থা জারির মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতে আঘাত হানার বিষয়টি স্মরণ করা বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি।
গণতন্ত্রের রক্ষক এবং সংবিধানের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বৈরাচারী শাসনের বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই হলো এই দিনটি পালনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2026 সাল থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষার নিয়মে বড় বদল আনলো সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই। 2026 সাল থেকে দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে দুবার। প্রথমবার কোনো বিষয়ে পরীক্ষা প্রত্যাশা মতো না হলে সেই বিষয়ে নম্বর বাড়ানোর জন্য দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ পাবেন সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পড়ুয়ারা। বুধবার এই নতুন পরীক্ষা পদ্ধতিতে শিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ নিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। 2026-27 শিক্ষাবর্ষে দশম শ্রেণীর পরীক্ষা দুবার নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। একবার পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াটা ঐচ্ছিক। নিজের পারফরমেন্স শুধরে নিতে চাইলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবে কোনো পড়ুয়া। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসইর 260টি স্কুলে লাগু হবে এই নিয়ম। দশম শ্রেণীর পড়ুয়াদের প্রথম পরীক্ষাটি হবে মধ্য ফেব্রুয়ারিতে। তাতে সব পড়ুয়াকেই বসতে হবে। এই পরীক্ষায় ফলাফল প্রকাশিত হবে এপ্রিল মাসে। মে মাসে দ্বিতীয়বার এই শ্রেণীর পরীক্ষা হবে। এই পরীক্ষাটি হবে ঐচ্ছিক। যে সব পড়ুয়া নিজেদের ফেব্রুয়ারির ফলাফলে সন্তুষ্ট হবে না, ফের এই পরীক্ষায় বসতে পারবে তারা। কোনো পড়ুয়া যদি ফেব্রুয়ারির পরীক্ষায় সর্বোচ্চ 3টি বিষয়ে ফেল করে, সেও দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে মে মাসে। দুই পরীক্ষার আগেই একবার করে হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছিল গত ফেব্রুয়ারিতেই। এবার সেই পরিকল্পনায় ছাড়পত্র দিল কেন্দ্র। পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকেই নজর রেখেই এই পরিকল্পনা। আমাদের লক্ষ্য পড়ুয়ারা চাপ মুক্ত হয়ে যেন শেখার দিকে বেশি মনোযোগ করে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই নতুন ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অভ্যন্তরীণ মূল্যায়ন এবং ব্যবহারিক পরীক্ষা হবে বছরে একবারই। এর অর্থ হলো শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না। উভয় পরীক্ষাই সম্পূর্ণ পাঠ্যক্রমের ওপর হবে, তবে ব্যবহারিক এবং অভ্যন্তরীণ মূল্যায়ন হবে বছরে একবারই। এই সিদ্ধান্তটি পরীক্ষা ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নেওয়া হয়েছে, যাতে কমানো যায় প্রশাসনিক জটিলতা। এই নতুন ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং তাদের আরো ভালো ফলাফলের সুযোগ করে দেওয়া। শিক্ষার্থীরা উভয় পরীক্ষায় অংশ নিতে পারবেন এবং তাদের সেরা স্কোরটি গ্রহণ করা হবে। যদি কোনো শিক্ষার্থী প্রথম পরীক্ষায় কোনো বিষয়ে সন্তুষ্ট হন, তবে তিনি দ্বিতীয় পরীক্ষায় সেই বিষয়টি বাদ দিতে পারবেন। তবে যদি কোনো পরীক্ষার্থী প্রথম পরীক্ষায় সব বিষয়ে অংশ নেন, তবে দ্বিতীয় পরীক্ষায় তিনি একই বিষয়গুলোতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রগুলিকে প্রয়োজনীয় গাইডলাইন মেনে চলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নেশা মুক্তি কেন্দ্রগুলিকে মনিটরিং করার উদ্দেশ্যে গাইডলাইন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বুধবার আয়োজিত হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রগুলিকে মনিটরিং করার জন্য উপযুক্ত গাইডলাইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের 8টি জেলায় খোলা হবে ডি এডিকশন সেন্টার, যেখানে প্রতিটি ক্ষেত্রে ব্যয় করা হবে 20 কোটি টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ডি এডিকশন সেন্টার আমরা খুলবো এবং এক একটা ডি এডিকশন সেন্টারে প্রায় 20 কোটি টাকার মতো আমরা ধার্য করেছি, বাজেটে রেখেছি। শুধু তাই নয়, আমাদের যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের আরো বড় আকারের ত্রিপুরাতে একটা ভালো ড্রাগ ডি এডিকশন সেন্টার যদি করা যায় সেই উপলক্ষে আমরা বলেছিলাম এবং সেই কারণে প্রায় 198 কোটি টাকার মতো আমাদের স্যাংশন হয়েছে বিশ্রামগঞ্জে। সেখানেও গিয়েছিলাম। সেখানেও ডাক্তার থেকে আরম্ভ করে সব ধরনের ব্যবস্থা থাকবে, তার ভূমি পূজনও আমি সেখানে করেছি। তো এটা গেল একটা দিক। তাছাড়া এখন ছোট আকারে হলেও আমাদের দুটো জায়গায় আমাদের এখনো ড্রাগ ডি এডিকশন সেন্টার আছে। তাছাড়া প্রাইভেট
যারা অনেকে আছে তাদের নিজস্ব উদ্যোগেও এই ধরনের সেন্টার আছে, এবং যারা প্রাইভেটে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে মনিটর করার জন্য একটা রুলস রেগুলেশন করার জন্য আমি কিছুদিন আগে সেক্রেটারি মহোদয়কে বলেছি যে প্রপারলি ওনাদেরকে যে গাইডলাইন্স আমাদের দিতে হবে সেই গাইডলাইন্স ওনাদের ফলো করতে হবে। ড্রাগ পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে ড্রাগ সিজার এবং ড্রাগ ধ্বংস 100%-র উপর বৃদ্ধি পেয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতে যেভাবে আমরা কাজ করছি, জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব বলেছেন, যারা ড্রাগস পাচারকারী অর্থের বিনিময়ে যারা করছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না, এবং আমরাও ত্রিপুরাতে সেইভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, কারণ এটা কোনো অবস্থায় মানা যায় না। ত্রিপুরাতে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে 2023-24 থেকে 24-25-এ, সেখানে আমাদের ডিজিপি সাহেব অলরেডি বলেছেন যে সেখানে যে সিজারের যে লিস্ট প্রায় 103-4% বেড়েছে। শুধু তাই নয়, আমাদের যে ডিস্ট্রাকশন, যে ড্রাগসের যে ডিস্ট্রাকশন হচ্ছে তাও প্রায় 132%-এর মতো দেখা গেছে বেড়েছে। তো এই কার্য তো চলছে, কিন্তু আমাদের পুলিশ বা আদার এজেন্ট যারা এন্টি ড্রাগস নিয়ে কাজ করছে, এখানে যারা আমাদের সাহায্য করছেন, তারও এখানে আমাদের যে ত্রিপুরাতে যাতে এটা কম হয় সেই ব্যবস্থায় ন্যাশনাল লেভেলও আমাদেরকে সাহায্য করছেন। তো তারা তো করছেন, কিন্তু সাধারণ মানুষ যদি এর মধ্যে হেল্প না করে, তাদেরকে যদি আরও সচেতনতা আমরা না করি, যারা গার্জিয়ানরা আছেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রয়েছেন। ত্রিপুরার ভৌগোলিক অবস্থানের কারণে মাদক চোরাচালান ও অবৈধ পাচারের জন্য মাদক চোরা কারবারি ত্রিপুরাকে ব্যবহার করছে করিডোর হিসেবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিন দিকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত এবং আসাম ও মিজোরামের সাথে সীমান্তের একটি ছোট অংশ ভাগ করে নিয়েছে উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি। রাজ্যের ভৌগোলিক অবস্থানের কারণে চোরাচালানকারী চক্রগুলো মাদক চোরাচালান এবং অবৈধ পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে ত্রিপুরাকে। এক্ষেত্রে তারা টার্গেট করেছে আমাদের ছেলে মেয়েদের বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, মাদকের অপব্যবহার মুক্ত বিশ্ব অর্জনে কর্মকাণ্ড এবং সহযোগিতা জোরদার করার জন্য মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বা বিশ্ব মাদক দিবস পালিত হয় প্রতি বছর 26 জুন। রিপোর্ট নিউজ নাও। ধারা 370 এবং 35A এর বিরুদ্ধে সর্বপ্রথম সোচ্চার হয়েছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। এর ফলে প্রাণ বলিদান দিতে হয়েছিল তাকে। রাজনীতিতে আসতে হবে মেধা সম্পন্নদের। মক পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধারা 370 এবং 35 এর বিরুদ্ধে সর্বপ্রথম সোচ্চার হয়ে দেশের প্রথম মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শেষ পর্যন্ত জম্মুতে তাঁকে গ্রেপ্তার করা হয়, যেখানে প্রাণ বলিদান দিতে হয়েছিল তাঁকে। দীর্ঘ বছর পর ধারা 370 এবং 35A বিলোপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে মক পার্লামেন্ট অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 370 ধারা এবং 35 এর বিষয়ে অনেক কথা বলেন, যে কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি যে প্রথম যে মন্ত্রিসভা সেখান থেকে উনি বেরিয়ে আসেন এবং এই 370 এবং 75 ধারার বিরুদ্ধে উনি প্রতিবাদ করেন এবং অখণ্ড ভারতের কথা বলে উনি যে এক দেশের মধ্যে দুটি দেশ কি করে হবে, সংবিধানকে তৎকালীন সময় শুরুতেই কিন্তু সংবিধানকে ওরা ভুল পথে পরিচালিত করেছিল। তার এগেনস্টে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জম্মুতে যে পারমিট আমার কেন নিতে হবে, আমার একই দেশ আমার পারমিট কেন নিতে হবে, এবং উনাকে যখন উনি ভেতরে ঢোকার চেষ্টা করেছেন জম্মুতে, উনাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু এটা বুঝতে হবে, অ্যারেস্ট করার আগে তবেই তো উনাকে ইচ্ছে করলে আমাদের দেশের মধ্যেই ডিপোর্ট করতে পারতো। মানে ভারতের, উনি তো মানছেন না, সবটাই আমাদের ভারত,
ওখানে ওনাকে নিয়ে যেভাবে আমরা সবাই জানি যে কিভাবে উনি দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন। তো সংবিধান যে কারণে উনার যে মৃত্যুর পরেই কিন্তু পারমিট প্রথা উইথড্র হয়, তো সেই সংবিধানকে উনি চিনিয়ে দিয়েছিলেন। উনার কারণে 370 এবং 35-এ মাননীয় প্রধানমন্ত্রীজি এত বছর পরে এই 370 এবং 35 এই ধারাকে বিলুপ করেন। রাজনীতিতে আসতে হবে মেধা সম্পন্ন যুবক যুবতীদের। রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই যে সকল পরিবারের, সেই সব পরিবারের সদস্যদের যোগদান করতে হবে রাজনীতিতে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করেনি, ওইসব ফ্যামিলির ছেলে মেয়েদের ওনাদেরকে নিয়ে আসা উচিত। আমি এখানে যাদের চেহারা আমি দেখছি, অনেককে চিনি, অনেকের এখনো অপরিচিত, আমি নিশ্চিত যে ওদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতিতে আসেনি। তো যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, এতে করে যারা মেরিট আছে, যাদের মধ্যে এই দেশ এবং রাজ্যের জন্য কিছু দিতে পারবে, এবং রাজনৈতিক যে একটা অবস্থা বা পরিবেশ বা পরিমণ্ডল তৎকালীন সময়ে 35 বছর এবং কংগ্রেসের 5 বছর মাঝখানে জোটামন বা তার আগেও এমন একটা অস্থির একটা পরিবেশ অনেক ফ্যামিলির থেকে রাজনীতিতে আসার জন্য কোনো অবস্থায় সেটা মান্যতা দেয়নি। এখনো সেটা আছে, কিন্তু আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে যখন প্রতিষ্ঠিত হলো এবং মাননীয় প্রধানমন্ত্রীজি, ঠিক আছে উনি 13 বছর রাজত্ব করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটে, কিন্তু তার প্রভাব কিন্তু সারা ভারতবর্ষে সেইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু 2014-তে যখন উনি আসলেন, আমরা বুঝতে পেরেছি যে কিভাবে দেশ চালাতে হয়, এবং উনাকে অনুসরণ করে ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন পর্যন্ত প্রায় 28টি পূর্ণ রাজ্যের মধ্যে 20টা জায়গার মধ্যে আমাদের সরকার চলছে, উনাকে অনুসরণ করে উনি যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা ভাবনা এবং পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা, সেটাকে সামনে রেখে আমরাও কিন্তু এখন চলার চেষ্টা করছি। জরুরি অবস্থায় 50 বছর পূর্তি উপলক্ষে দেশের 100টি স্থানে 25 জুন থেকে 27 জুনের মধ্যে এই ধরনের মক পার্লামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। জরুরি অবস্থাকে ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বর্ণনা করে আয়োজিত হচ্ছে এই মক পার্লামেন্ট। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আমবাসা টাউন হলে জনজাতিদের প্রতি অসাংবিধানিক মন্তব্য করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলে অভিযোগ করে বিধায়কের সরকারি আবাসে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির জনজাতি মোর্চা। পরবর্তী সময়ে হোস্টেলের গেট ভেঙে ভিতরেও প্রবেশ করে মোর্চার সদস্যরা। অসাংবিধানিক শব্দ ব্যবহার করে গোটা জনজাতিদের অপমান করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রতিবাদে বিধায়ক সুদীপ রায় বর্মনের হোস্টেলের সামনে এসে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি জনজাতি মোর্চা। পরবর্তীতে হোস্টেলের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় মোর্চার কার্যকর্তারা। বিক্ষোভকারীদের দাবি, সমস্ত জনজাতিদের কাছে ক্ষমা চাইতে হবে সুদীপ রায় বর্মনকে। আমবাসা টাউন হলে কংগ্রেসের আদিবাসী সম্মেলনে বিজেপি নেতারা আদিবাসীদের গায়ের ওপর প্রস্রাব করে বলে সুদীপ রায় বর্মনের মন্তব্য ঘিরেই তার সরকারি আবাসনের সামনেই এই বিক্ষোভ বলে মন্তব্য বিজেপি জনজাতি মোর্চার। আজকে আমরা গতকাল আমবাসা টাউন হলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন ওনার বাসরে উনি আদিবাসী অথবা জনজাতিদের যে কটাক্ষ করেছেন এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদের জনজাতিদেরকে অপমান করেছেন। উনি শুধু বিজেপির জনজাতি না, উনি সমস্ত জনজাতি, ত্রিপুরাবাসী জনজাতি এবং ভারতবর্ষের সমস্ত জনজাতি আদিবাসীকে উনি অপমান করেছেন। তার জন্য আমরা আজকে এই বিক্ষোভ র্যালি করতে যাচ্ছি জনজাতি লিডারের নেতৃত্বে। আমাদের সমস্ত জনজাতি লিডাররা যারা আছে, সেখানে জনজাতি মোর্চারা আছে, আমরা সবাই মিলে আজকের এই ওনার যে বক্তব্যটা আমরা প্রতিবাদ করে ধিক্কার জানাই। তার জন্য আমরা আজকে জনজাতিরা সবাই মিলেমিশে আমরা এই ওনার যে। এদিকে জনজাতি মোর্চার এই বিক্ষোভকে কেন্দ্র করে প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার।
सर क्या सर सर अभी क्या सिचुएशन है और सिचुएशन कंट्रोल में है। हमारे पास इनफ फोर्सेस सीआरपीएफ सेंट्रल फोर्सेस और अभी लोग भी डिस्पर्स हो रहे हैं। हम लोग पूरा कंट्रोल में हैं। सर तब भी देखें गेट तोड़ के अंदर चला गया। এদিকে হোস্টেলে ভাঙচুরের বিষয়টি নিয়ে জনজাতিদের উপর কোনো রাগ নেই বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তবে এসসি এসটি ও ওবিসিদের নিয়ে বিজেপির মনে অফুরন্ত ঘৃণা জমে রয়েছে। জনজাতিদের নিয়ে গোটা বিজেপির বিকৃত মস্তিষ্ক কাজ করে। যদি ঘৃণাই না করত, বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে জনসম্মুখে জনজাতিকে প্রকাশ্যে কিভাবে নির্যাতন করে তা নিয়ে প্রশ্ন তুলেন সুদীপ রায় বর্মন। দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে? তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণার মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম। অন্যায় ঠিকই করেছি, আমার তো বানানো গল্প না, বিজিবির মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না। ফুটেজ রয়েছে, আপনাদেরকে এখন কালকে বক্তব্যের পরে ফুটেজটা আরও ভাইরাল হয়েছে। তো এগুলো তো ঘটনা। এই যে গতকালকে উড়িষ্যাতে দুজন এসসি সম্প্রদায়ভুক্ত লোক দুটো গরু কিনেছে। গরু কেনার অপরাধে তাদেরকে কেন গরু কিনেছে, তাদের যারা গোরক্ষা বাহিনী তাদের কেন মোটা অঙ্কের টাকা দেয়নি, তাদের কি করলো মাথার দিকটা মুড়িয়ে দুজনকে কুকুরের মতো মুখে ঘাস দিয়ে তাদেরকে কুকুরের মতো হামাগুড়ি দিতে হয়েছে, মারধর করেছে। তো এগুলো তো কি পরিচয় দেয়? পরিচয় দেয় বিজেপি তাদের জেনেটিক্যালি তারা ডিফেক্ট, জেনেটিক্যালি তারা ঘৃণা করে আদিবাসীদের, জেনেটিক্যালি তারা এসসিদের ঘৃণা করে, ওবিসিদের ঘৃণা করে। তারা বিজেপি জনজাতি মোর্চার এই কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। তবে শেষ পর্যন্ত আরক্ষা প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতিদের ঘৃণা করে বিজেপি বলে যে মন্তব্য করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন তা 100% সত্য বলে জানিয়েছেন সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান ডক্টর বিক্রান্ত ভুঁরিয়া। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরকারি আবাসে সুদীপ রায় বর্মন আক্রান্ত হবার ঘটনাকে বিজেপির কাপুরুষতা বলে মন্তব্য করেন ডক্টর বিক্রান্ত ভুঁরিয়া। মধ্যপ্রদেশে আদিবাসীর উপর বিজেপির নির্যাতনের সাক্ষী তিনি নিজে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মধ্যপ্রদেশের বিধায়ক সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান ডক্টর বিক্রান্ত ভুঁরিয়া। উল্লেখ করা যেতে পারে এসসি এসটি ও ওবিসিদের নিয়ে বিজেপির মনে অফুরন্ত ঘৃণা জমে রয়েছে বলে সুদীপ রায় বর্মনের বিতর্কিত মন্তব্যের জেরে বুধবার তার সরকারি আবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জনজাতি মোর্চা। आज की जो घटना हुई है ये दिखाता है कि बीजेपी कितनी बड़ी कायर है। आज एक विधायक पर हमला करा जाता है, क्यों करा जाता है? क्योंकि वो सच बोलने की ताकत रखता है। सुदीप रॉय बर्मन जी ने जो कहा 100% सही है। राहुल जी ने ये पहले ही कहा था, जो भी इस देश में दलित, आदिवासी, गरीबों, पिछड़ों की आवाज उठाएगा उस पर बीजेपी हमला करेगी। और आज की जो त्रिपुरा में घटना हुई है ये उसका सबसे जीता जागता उदाहरण है। जब सुदीप रॉय बर्मन जी ने कहा कि बीजेपी के लोग आदिवासियों पर पेशाब करते हैं तो ये 100% सही है। मैं उसका खुद चश्मदर्शी বনদস্যুদের হাত থেকে বনভূমিকে রক্ষার জন্য টিএসআর এর আইআর ব্যাটালিয়ন নিয়োজিত করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্যে রোপণ করা চারা গাছের মৃত্যু হার 25% বলেও জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। কাঠ পাচারকারী এবং বনদস্যুদের কারণে উজাড় হয়ে যাচ্ছে রাজ্যের বনভূমি। এক্ষেত্রে এবার ত্রিপুরা রাজ্য রাইফেলসের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নকে নিয়োগ করবে রাজ্য সরকার। বহিরাজ্য থেকে ইতিমধ্যে রাজ্যে ফিরে আসছে ইন্ডিয়ান রিজার্ভের একটি ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নকে রাজ্যের বনভূমি রক্ষার কাজে নিয়োজিত করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। বুধবার খুমুলুঙে মেগা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এরকমটাই জানালেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে 6 লক্ষ চারা গাছ রোপণ করা হয় বলেও এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
Let me express my first view. The first view is चोर लोग जितना चोरी करते रहेंगे उसको we have to counter by planting more is our philosophy. Today in the whole state we are going to plant more than 6 lakhs of seedlings. Definitely it is going to touch 10 lakhs, but we are announcing only 6 lakhs because mortality rate is also there. Now last year we did the same kind of program whereby we planted 5 lakhs. Now second opinion which you wanted to know, that what about the tree felling? Forest department is very serious about it. I think you must be knowing some of our rangers, forest guard, foresters, they have been beaten up by the mafias. I have already spoken to Honorable CM of our state that please give me paramilitary forces to strengthen the forest protection unit. He has assured me verbally that 1 battalion of Indian Reserve, TSR battalion, is coming back to Tripura. As soon as they come back, the battalion will be handed over to us, and then you see how we'll protect. Because with such mafias or smugglers, with empty hand you cannot combat them. We also need a very disciplined and well-trained people to combat them. রাজ্যে রোপণ করা চারা গাছের মৃতের হার 25% বলে এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এক্ষেত্রে বেঁচে যায় 70 থেকে 75টি চারা গাছ। এদিকে রাজ্যে বনভূমি সংকুচিত হবার পেছনে পুনর্বাসন প্রকল্প অন্যতম কারণ বলে এদিন জানিয়েছেন বনমন্ত্রী। Last year especially we started the last year's plantation survey. I think the mortality rate we can declare that at least 20 to 25% mortality rate is there. So the survival rate is 70-75%. Not bad actually. Not bad. And as per the See, Tripura forest is basically not virgin forest. You all know about it. Because in every forest, in every areas of forest area, people are inhabiting there. Not from now, maybe thousands of years back, they used to stay only in forest area. So unlike it is Amazon forest or the forest which we can see in Tamil Nadu or in the southern part of our country, that the forest is their virgin forest. No one goes there. But this happens probably because of not only encroachment, rehabilitation packages also had been declared by Government of India. You know about it. So due to that also this reduction in the forest area could have been found probably. But we are trying to revive the degraded forest land by planting more plants and trees, whatever is possible, as per the working plan of Forest Department. সরকারের দেওয়া তথ্য অনুসারে রাজ্যে বর্তমানে বনভূমির পরিসংখ্যান ৬,২৯৪.287 বর্গমিটার, যা রাজ্যের মোট ভৌগোলিক এলাকার 60%। আইএসএফআর এর 2021 সালের তথ্য অনুসারে তদন্ত ঘন, মাঝারি ঘন এবং উন্মুক্ত বন সহ রাজ্যের বনভূমির পরিমাণ ছিল ৭,৭২১.52 বর্গমিটার, যা ছিল রাজ্যের ৭৩.64%। মানব সৃষ্টি বিভিন্ন কার্যকলাপ এবং বনদস্যুদের তাণ্ডবে উজাড় হয়ে যাচ্ছে বনভূমি। একে রক্ষা করার জন্য একদিকে আইনের প্রয়োগ, অপর থেকে চারাগাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ টালবাহানার পর শুভাংশু শুক্লা সহ 4 অভিযাত্রীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল স্পেস এক্সের ড্রাগন। ভারতীয় সময় বুধবার বেলা 12:01 আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হলো শুভাংশুদের অভিযান। অপেক্ষার অবসান। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ভারতীয় সময় ঠিক 12:01 অন্তরিক্ষে পাড়ি দিল অ্যাক্সিয়াম 4।
তাঁদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানেই আপাতত থাকবেন শুভাংশুরা। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই কাজ করবে 4 সদস্য বিশিষ্ট মহাকাশচারীদের এই দলটি। উল্লেখ করা যেতে পারে, এই অভিযানের মাধ্যমে ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শুভাংশু শুক্লা। স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাংশু সহ 4 মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল 25 মে শুরু হবে অভিযান, কিন্তু তা পিছিয়ে করা হয় 8 জুন। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল 22 জুন, শেষ পর্যন্ত পিছিয়ে যায় তাও। অবশেষে বুধবার এলো সেই মহেন্দ্রক্ষণ। এদিন কাউন্টডাউন শেষ হতেই দেখা যায় অগ্নি উদগীরণ করতে করতে উপরে উঠছে মহাকাশযানটি। সেই মুহূর্তে হাততালি ও হর্ষধ্বনিতে ভরে যায় চারপাশ। ফ্যালকন 9 ড্রাগনকে অরবিটে পৌঁছে দেওয়ার পর প্রথম স্টেজটি ফিরে আসে নির্ভুল ল্যান্ডিংয়ে। দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যায় ড্রাগন। এবার তার গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। বুধবারের এই দিনটা অনেককেই মনে করিয়ে দিচ্ছে ভারতের প্রথম নভোচর রাকেশ শর্মার মহাকাশে পাড়ি দেওয়ার কথা। সেটা ছিল 1984 সাল। দীর্ঘ 41 বছরের ব্যবধানে ফের মহাকাশের উদ্দেশ্যে পাড়ি জমালেন আরেক ভারতীয়। বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গী মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষিয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড হাঙ্গেরির 2 নভোচর। এই অসাধারণ যাত্রা আমার কাঁধে থাকা তেরঙ্গা আমাকে বলে যে আমি আমাদের সকলের সাথে আছি বলে মহাকাশ থেকে প্রথম প্রতিক্রিয়া জানালেন শুভাংশু শুক্লা। প্রায় 28.5 ঘন্টা পর 26 জুন বিকেল 4:30টায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযান। রিপোর্ট নিউজ নাও। রাজ্যের মহাসড়ক এবং সীমান্ত সম্পর্কিত বেশ কয়েকটি ইস্যু নিয়ে রিপোর্ট দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের কাছে। কৈলাসহরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পর্যালোচনা শেষে এরকমটাই জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে। পূর্বোত্তর সম্পর্ক সেতু শীর্ষক 59 জেলা ভিত্তিক উন্নয়নমূলক কার্যকর্ম বিষয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার। 59 জেলার জেলা সদর কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হল ঘরে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী রক্ষা নিখিল খাড়সে। উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের জেলাগুলির উন্নয়নের রিপোর্ট পেশ করার জন্য রাজ্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে। आज मैं ऊनाकोटी डिस्ट्रिक्ट में यहाँ पे सभी हमारे डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर या हमारे सांसद विधायक और मंत्री उनके साथ हमने यहाँ पे मीटिंग की, जो कि पीएमओ का ये रेगुलर प्रोग्राम है। हमारे प्रधानमंत्री जी आदरणीय मोदी जी चाहते हैं कि नॉर्थ ईस्ट के सभी स्टेट जो है या जितने भी डिस्ट्रिक्ट है उसे ज़्यादा से ज़्यादा वहाँ पे डेवलपमेंट हो। जितने भी केंद्र सरकार की योजना है उसका योजनाओं लोगों तक पहुँच रही या नहीं पहुँच रही उसका ठीक से एनालिसिस होना चाहिए। इसलिए सभी MOS जो है जो राज्य मंत्री है सेंट्रल गवर्नमेंट के, उनको हर महीने में कहीं ना कहीं एक डिस्ट्रिक्ट दिया जाता है। वहाँ पे जाके पूरा एनालिसिस वहाँ पे किया जाता है। सभी योजनाओं के बारे में इंफॉर्मेशन दी जाती है डिस्ट्रिक्ट ऑफिसर से या वहाँ मीटिंग पूरी कंडक्ट की जाती है। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়নে মহাসড়ক এবং সীমান্ত সম্পর্কিত বেশ কয়েকটি ইস্যু সামনে উঠে এসেছে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে। এই রিপোর্ট আকারে কেন্দ্রীয় সরকারের কাছে पेश करा হবে এদিন জানিয়েছেন রক্ষা নিখিল খাড়সে। कई सजेशन जो हमारी तरफ से हमें लगता है कि ये देने चाहिए या वहाँ पे जो उनको काम करते वक्त दिक्कत आती है जो सेंट्रल गवर्नमेंट के माध्यम से हो सकते, तो ये सभी विषयों के ऊपर यहाँ पे 2 घंटा 2.5 घंटा हम चर्चा करते हैं। और आज यहाँ पे भी काफ़ी अच्छी चर्चा हुई। जो 2-3 मुद्दे निकल के यहाँ पे आए, हाईवे को लेके हैं, दैन उसके बाद बॉर्डर को लेके हैं, तो डेफिनेटली ये रिपोर्ट में हमारे आएंगे और फिर हम आगे पीएमओ को इसको फॉरवर्ड करके
यहाँ के लोगों के लिए ज़्यादा से ज़्यादा केंद्र सरकार के माध्यम से और उसके साथ ही राज्य सरकार के माध्यम से कैसे हम डेवलपमेंट कर सकते हैं, इसलिए भारत 59 জেলায় বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নের বিস্তারিত পর্যালোচনা করেন রক্ষা নিখিল খারসে। বৈঠকে তথ্যচিত্র উপস্থাপনার মাধ্যমে 59 জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উল্লেখ করা যেতে পারে 59 জেলায় নির্মাণ করা হবে একটি মেগা একুয়া পার্ক। এছাড়া পরিকাঠামোগত উন্নয়নে বর্তমানে মোট 250 কোটি টাকার 36টি প্রকল্পের কাজ চলছে 59 জেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চিট ফান্ডে প্রতারিতদের অর্থ ফেরত দেবার যে স্কিম তৈরি করেছে রাজ্য সরকার তা আদালতে জমা দেওয়ার নির্দেশ জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত। এই ক্ষেত্রে চিট ফান্ড সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। চিটফান্ডগুলো দ্বারা প্রতারিত গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। একই সাথে প্রতারিত গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা বিপুল পরিমাণ অর্থ কাদের হাতে গিয়ে পৌঁছচ্ছে এ বিষয়ে তদন্তে আরও গতি আনতে সিবিআইকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। চিটফান্ডগুলো গ্রাহকদের প্রতারণার বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারা রুজু করা স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলায় উপরোক্ত আদেশগুলি প্রদান করেছে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এম দত্তপুরকায়স্থের ডিভিশন বেঞ্চ। চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে সিবিআই সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে বিগত 18 জুন। একইভাবে স্ট্যাটাস রিপোর্ট জমাতে রাজ্য সরকারও প্রতারিত গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার জন্য স্কিম প্রণয়ন করা হয়েছে বলে হলফনামায় জানিয়েছে রাজ্য সরকার। উচ্চ আদালতের নির্দেশে প্রণীত স্কিম সর্বসাধারণের গোচরে আনার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশের গুরুত্ব উচ্চ আদালতের কাছে তুলে ধরেন প্রতারিত আমানতকারীদের আইনজীবী। একই সাথে প্রতারিত গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা কয়েক শত কোটি টাকা উদ্ধারের প্রশ্নে সিবিআই এর তদন্ত সন্তোষজনক নয় বলে অভিযোগ করেন জনস্বার্থ মামলায় ও পক্ষভুক্ত প্রতারিত আমানতকারীদের আইনজীবী। চিটফান্ডগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করে এ যাবৎ রাজ্য সরকারের কোষাগারে জমা পড়া 11 কোটি টাকা অবিলম্বে প্রতারিত গ্রাহকদের মধ্যে স্কিম অনুযায়ী বিতরণের প্রয়োগ নীতি নিয়ে সওয়াল করেন প্রতারিত আমানতকারীদের আইনজীবী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ক্ষেত্রে হলফনামা দিয়ে স্কিম প্রণয়ন ও গেজেট বিজ্ঞপ্তির কথা জানালেও উচ্চ আদালতে স্কিম জমা দেয়নি রাজ্য সরকার। রাজ্য সরকারকে অবিলম্বে এই স্কিম আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। শুধু তাই নয়, স্কিম অনুযায়ী অর্থ বন্টনের প্রক্রিয়া শুরু করা সম্পর্কে অবহিত করতেও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। সিবিআই ত্রিপুরা ইউনিটে সুপারিনটেন্ডেন্ট পদমর্যাদার আধিকারিককে পোস্টিং দেওয়ার বিষয়ে বিবেচনা করতেও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। জনস্বার্থ এই মামলার পরবর্তী শুনানি তারিখ 8 জুলাই বলে জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ধর্মনগরে জেলা পশু হাসপাতালের। একই সঙ্গে প্রদান করা হলো পশু হাসপাতালের ঔষধ সংগ্রহণালয়ের পাকা ভবনের। এই দুটি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করার লক্ষ্যে পশুপালনকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে পশুর স্বাস্থ্যেও বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এই জেলা পশু হাসপাতালে বিনামূল্যে মিলবে পশুর চিকিৎসা পরিষেবা। এছাড়া বিনামূল্যে পাওয়া যাবে ঔষধপত্র, জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। উল্লেখ করা যেতে পারে 2022 সালে শুরু হয়েছিল এই জেলা পশু হাসপাতালের নির্মাণ কাজ। আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এখান থেকে আমাদের জেলার প্রাণী পালক যারা আছেন তারা যাতে সব রকমের ফ্যাসিলিটি পায় এবং মেডিসিনও যাতে তারা প্রপারলি পায়, সেগুলিকে যাতে মনিটরিং করা যায় তার জন্য আমরা নতুন ভবন তৈরি করেছি। এবং যে ভব্য হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সব রকমের ফ্যাসিলিটি, যে কোনো পশু পাখি অসুস্থ হলে আপনারা এখান থেকে চিকিৎসা পরিষেবা পাবেন ফ্রি অফ কস্ট, মেডিসিন ফ্রিতে পাবেন। এর বাইরেও যদি কোনো রকমের অসুবিধা হয় আমাদের ডক্টররা অ্যাভেলেবেল আছেন, তারা বাড়িতে গিয়েও কিন্তু আপনাদেরকে পরিষেবা দেবে। তো তারই আজকে আমরা উদ্বোধন করেছি। সময় মতো ইলেকট্রিক বিল জমা পড়লেও সঠিক পরিষেবা থেকে বঞ্চিত কমলাসাগরের
৩৬ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকা। বহুদিন ধরে বিদ্যুৎ নিগমের টালবাহানার শিকার হচ্ছে এলাকার মণ্ডল সভাপতি সহ সাধারণ মানুষ। মুখ থুবড়ে পড়ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে ২ ঘন্টাও মিলছে না বিদ্যুতের দেখা। এ ব্যাপারে বিদ্যুৎ নিগমে বারবার ফোন করা হলে ফোন রিসিভ করছেন না তারা, বরং অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে ভুক্তভোগী জনসাধারণের সঙ্গে। পরে বিদ্যুৎ নিগমের গাড়ি এলে একে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। অবিলম্বে বিদ্যুৎ নিগমের গাফিলতি দূর করে বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে, তা না হলে মধুপুর বিদ্যুৎ নিগমের অফিসটিও ঘেরাও করা হবে বলে জানান এলাকাবাসীরা। কোনো কিছু নাই, আবিদের কাছে রাত্রে ঘুমাইতারে না। আপনারা তাহলে পুলিশের গাড়ি আইছে। আপনারা কি অফিসে ফোন করছিলেন নি? হ্যাঁ, অফিসে ফোন করছে, তারা ফোন ধরে না, মোবাইল সুইচ অফ করে রাখছে। দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনা বুধবার বিকেলে বিশালগড় রেল স্টেশনে। দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী রেলের বগিতে আগুন লাগানোর চেষ্টার সময় অভিযুক্তকে আটক করে স্টেশনের অন্যান্য যাত্রীরা। খবর পেয়ে জিআরপি ও বিশালগড় থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে এবং শেষে গ্রেপ্তার করে যুবকটিকে। তবে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে ধারণা অনেকের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রেল স্টেশন চত্বরে। থানা গিয়েছে, তারা কি নাম ঠিকানা জানাবে বনি এটি বলতে পারে না। এখানে তো কোনো কিছু বলা হয় না। এখন তাকে কোথায় নেওয়া হয়েছে? এইখানে এখন এই বিশালগড় থানা নেওয়া হয়েছে। ২৭ তারিখ থেকে শুরু হতে চলেছে ইসকনের ১১তম রথযাত্রার উৎসব। ৩টি সুসজ্জিত রথে করে ভগবান যাবেন মাসির বাড়ি। বুধবার পূর্বাশায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মন্দিরের পুরোহিত। স্নান যাত্রার পর থেকেই শুরু হয়ে গেছে রথযাত্রার জোর প্রস্তুতি, এখন চলছে শেষ তুলির টান বলেও জানান তিনি আরও জানান ৭ দিন ব্যাপী চলা এই মহোৎসবে থাকবে ভোর আরতি, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। ভারতের বিভিন্ন স্থান সহ বিদেশেও ঘটা করে পালিত হয়ে থাকে এই উৎসব। মন্দিরের বাইরে থাকবে বিভিন্ন স্টল বলেও জানিয়েছেন মন্দিরের পুরোহিত। মহারানী 3খানা সুসজ্জিত রথে আমরা মাঠে নামছি। আগরতলার বিভিন্ন রোডে, সমস্ত রোডে আমরা ঘুরতে ঘুরতে জগন্নাথকে কীর্তন করতে করতে আমরা নিয়ে আসবো এই পূর্বাশা প্রাঙ্গণে। এখানে আমাদের থাকছে 7 দিনের বিভিন্ন অনুষ্ঠান। প্রথম হচ্ছে সকালে মঙ্গল আরতি, ভোগরাগ এবং এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।